শিক্ষা, ইসলাম শিক্ষা দাও করা লাগে না কখন বলো? চারুকারুকলা, এই কথা কও ভাই। বাংলাদেশ বিশ্ব পরিচয় ছিল। আমি পরীক্ষা আমার 6টা না 7টা চ্যাপ্টার আমি এসএসসি পড়ি নাই, পরীক্ষার আগের দিন রিডিং পরীক্ষা দিয়ে দিই। দেখো টানি ডুনিয়ে প্লাস পাচ্ছি 81। রক্ত জমাট বাঁধা বা রক্তচঞ্চল বা ব্লাড ক্লটিং, এটা আমরা এমনি নর্মালি জানি যে আসলে রক্ত জমাট বাঁধাটা কী, যে আমাদের শরীরে যদি কোথাও কেটে যায় তখন সেখানে রক্ত জমাট বাঁধা আমাদের অতীব প্রয়োজন। কারণ রক্ত যদি জমাট না বাঁধে তাহলে কী হবে, একদম শরীরের সকল রক্ত পড়ে যাবে, রক্ত শূন্যতা হয়ে মারা যাবে। তো এটাই কথা, এই জন্য আমাদের রক্ত জমাট বাঁধা প্রয়োজন। এবং আমরা এটাও জানি যে রক্ত জমাট বাঁধতে আমাদের 3 ধরনের রক্তকণিকার একটা হেল্প করে, তাই কি বলতো, অনুচক্রিকা। শুধু অনুচক্রিকায় কাজটা করতে পারে না, এর সাথে আমাদের অনেক ধরনের ব্লাড ক্লটিং ফ্যাক্টর জড়িত আছে, যেগুলো আমাদের রক্তরস বা প্লাজমাতে থাকে। এগুলো কী কী এখানে ছিল, এখানে কয়টা বলো তো? 13টা। 13টা মুক্ত করতে বলছিলাম, মুক্ত কার কার আছে বলো তো? আচ্ছা মুক্ত নাই, তো মুক্ত করবো পরের দিন পড়া। ঠিক আছে ভাই। ওকে, এর মধ্যে দেখলাম 4টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি বলো তো? ফাইব্রিনোজেন, প্রোটোবিন, থ্রোমোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম। হ্যাঁ, বলছিলাম কি ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে। ওকে, তাহলে এখানে মেডিকেলও দেখো কতবার আসছে। তো এখানে দেখো কী ছিল, ফাইব্রিনোজেন, প্রোথোমিন, থ্রোমোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, লাভাইল ফ্যাক্টর বা অ্যাক্সিলারিন, স্টেবল ফ্যাক্টর, অ্যান্টিহেমোফিলিক ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা থ্রোমোপ্লাস্টিন, হ্যাগম্যান ফ্যাক্টর, ফাইব্রিনোজেন, স্টেবিলাইজিং ফ্যাক্টর। শেষ। এখন কথা হলো, এইগুলাই কিন্তু আমাদের কী করে বলো তো, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এগুলো একবার রিডিং দিবা, এই সাইড এগুলো পড়াগুলো, তো এগুলো এভাবে ইম্পর্টেন্ট না, ঠিক আছে? জাস্ট এইগুলো মুখস্থ করবা। কথা হলো, এই যে রক্তচঞ্চল যে বলতেছি আমরা, তা এটা আসলে তো একটা মেকানিজমের মাধ্যমে হয়, কীভাবে বলছে সেটা একটু আমাদের পরীক্ষায় আসে, সিকিউতে আসে। তো দেহের শারীরভিত্তিক স্থিতিস্থাপকের জন্য রক্তবাহিকায় রক্তরস, রক্তকণিকা ইত্যাদি নির্বিঘ্ন প্রবাহ অক্ষুণ্ণ রাখতে রক্তের জমাট বাঁধা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। আবার ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাত মন্থর ও বন্ধের প্রক্রিয়াকে কী বলা হয়? হিমোস্টেসিস বলা। ওকে, হিমোস্টেসিসের অনেকগুলো প্রক্রিয়া আছে, যদি এগুলো 2টা মেইন প্রক্রিয়া আছে, তোমাদের ক্লাসে এগুলো না, এক্সটেনজিক আর ইন্ট্রেনজিক। এগুলো বড় মানে মেডিকেলের পড়া, তোমাদের লাগবে না, নর্মাল বিষয় তোমাদের যেটা সেটা একটু দেখতে হবে। নিচে বর্ণিত কয়েকটি ধারাবাহিক জৈব রাসায়নিক ধাপের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। তো কথা হলো, মনে করো তোমার কোনো দেহের কোনো অংশে কী হলো, এই রক্তনালী কী হলো, রাফসার হলো বা কেটে গেল, তাহলে স্বাভাবিকভাবে এই রক্তনালীর এখানে কাটা অংশ দেখি রক্ত বেরিয়ে আসবে না? এটা এবার দেখি, দেহের কোনো স্থান কেটে গেলে বা বিনষ্ট হলে সেই স্থানের টিস্যু থেকে রক্ত বেরিয়ে যখন বাতাসের সংস্পর্শে আসে তখন হেপারিন নিষ্ক্রিয় হয়। তো আমরা এটা দেখছিলাম যে হেপারিন কি এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স, যেটা বেসিকল থেকে হয়, এবং এটা কি করে আমাদের রক্তনালীর মধ্যে রক্তকে জমাট বাঁধতে দেয় না, বাধা দেয়। তো তাহলে দেখো, এই হেপারিনটা যদি থাকে তাহলে রক্ত কি জমাট বাঁধতে পারবে? এই জন্য বলছে, যখন হেপারিনটা যখন বাইরের অক্সিজেনের সংস্পর্শে আসবে তখন এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। থ্রোম্বোপ্লাস্টিন অর্থাৎ অনুচক্রিকা কী হবে, বিদীর্ণ হবে, এবং তা থেকে কী হবে বলতো, থ্রোম্বোপ্লাস্টিন নামক এক ধরনের লিপোপ্রোটিন নামক এনজাইম বেরিয়ে রক্তরসে চলে আসবে। কোথা থেকে? অনুচক্রিকা থেকে। তাহলে কি বুঝলে এখানে, হেপারিন তো প্রথম হলো প্রতিরক্ষাকারী একটা, মানে জমাট বাঁধতে বাধাদানকারী এক ধরনের উপাদান। তাহলে এটা যখন আমাদের রাফসার হলো, বায়ুর সংস্পর্শে আসলো, এটা নষ্ট হয়ে গেল। এখন ওই যে বিদীর্ণ রক্ত যেটা বেরিয়ে আসলো, ওর ভিতরে কী থাকে? অনুচক্রিকা। অনুচক্রিকার মাঝে থেকে এক ধরনের এনজাইম বেরিয়ে আসবে, যার নাম কি বলতো? থ্রোম্বোপ্লাস্টিন। এটা এক ধরনের এনজাইম। ওকে, থ্রোম্বোপ্লাস্টিন এক ধরনের কি বলতো? লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন মানে কি? লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত যৌগ। ওকে, থ্রোম্বোপ্লাস্টিন বেরিয়ে আসলো। এখন এই থ্রোম্বোপ্লাস্টিন কী করবে? আমি 4টা জিনিস বলছিলাম ইম্পর্টেন্ট, তাই না? ফুল পরে টুক করে। এই থ্রোম্বোপ্লাস্টিন যে এখানে ক্যালসিয়াম আয়ন ছিল, এটা এক ধরনের প্রভাবক। কী বলতো? এই ক্যালসিয়াম আয়ন এবং ফ্যাক্টর কিছু দেখো এখানে 7, 8, 9, 10 নম্বর ফ্যাক্টরের সহায়তায়। তো মেইন সহায়ককে এখানে ক্যালসিয়াম আয়ন এবং 6, 7, 8, 9, ওকে 7, 8, 9, 10 এর সহায়তায় রক্তরসের নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে কী করবে? এনজাইমকে থ্রম্বিনে পরিণত করবে। তার মানে কী করতেছে? প্রথমে আসলো কি আমাদের প্লাটিলেট থেকে কি আসলো? থ্রোম্বোপ্লাস্টিন নামক এক ধরনের লিপোপ্রোটিন। ওটা আসার পরে ওটা কি করতেছে? ওটা ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে এবং কিছু ব্লাড ক্লটিং ফ্যাক্টরের সহায়তায় কী করতেছে? এখানে
নিষ্ক্রিয় থ্রোম্বোপ্লাস্টিনকে থ্রোম্বিনে কনভার্ট করতেছে, প্রোথ্রম্বিনকে থ্রোম্বিনে কনভার্ট করতেছে। বুঝতে পারছো? ওকে, এখন এই থ্রোম্বিনের কাজ কি? এই থ্রোম্বিনটা হলো মেইন ঘটক, মেইন কর্তা। তো এইটা তৈরি করার জন্য এগুলো লাগলো আর কি। এই থ্রোম্বিন যেটা করবে, থ্রোম্বিন মানে কি, থ্রোম্বাস ফর্মেশন করবে, মানে কি ক্লোটিং ফর্মেশন করতে সহায়তা করবে। তো সক্রিয় থ্রোম্বিন রক্তরসে ফাইব্রিনোজেন ছিল না, ফাইব্রিনোজেন ছিল না সের দিকে। তো এই ফাইব্রিনোজেন প্রোটিনকে, মানে কি প্রথমেই ছিল তো ফাইব্রিন ফুল টুপ করে। তো ফাইব্রিনোজেন প্রোটিনকে আমরা জানি না যে অ্যালবুমিন, গ্লোবিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রমিন এগুলো কি ছিল, প্লাজমা প্রোটিন। এই ফাইব্রিনোজেন প্রোটিনকে প্রথমে কি করবে, চিকন সুতার মতো ফাইব্রিন মনোমারে পরিণত করে। অর্থাৎ ফাইব্রিন তো কি প্রোটিন, এই প্রোটিনগুলো কি করবে, একটার সাথে একটা যুক্ত করে কি তৈরি করবে, একটা চেইন তৈরি করবে। বুঝছো? ফাইব্রিন সুতার মতো চেইন তৈরি করবে, বুঝছো? এবং এই চেইনটাকে কি বলতেছি আমরা এখানে, মনোমার। বুঝতে পারছো? কোনটা না, যখন সুতা তৈরি হবে তখন তাকে বলা হয় মনোমার। এই সুতাগুলো যখন আরও অনেকগুলো যুক্ত হবে তখন তাকে বলা হয় কি, পলিমার। তো এই ফাইব্রিন তাহলে কি করবে, আমাদের ফাইব্রিনোজেন থেকে কি করবে বলো তো, ফাইব্রিন মনোমারে পরিণত করবে। এবং ফাইব্রিন সূত্রকগুলো পরস্পরের সাথে যুক্ত জালের মতো ফাইব্রিন কি করবে, পলিমার। তাহলে এখানে এই দিকে যুক্ত হবে, আবার এদিকে যুক্ত হবে, আবার এর দিকে যুক্ত হবে, এইগুলো কী তৈরি হবে, একটা পলিমার বা জালের মতো তৈরি হবে। তাহলে কী বলা হবে, ফাইব্রিন জাল। ফাইব্রিন জাল, যেটা এক ধরনের কী বলো তো, পলিমার গঠন করবে। তো এখানে রক্তনালীতে কী হচ্ছিলো বলো তো, এখানে রাপচার হয়ে গেছে, তাই না, লিকেজ হয়ে গেছে। তো এখানে গিয়ে রক্ত অনুসক্রিয়া গিয়ে সক্রিয় হলো, ফাইব্রিন আসলো, মানে ফাইব্রিনোজেন কি থেকে ফাইব্রিন। তো এখানে কী হলো, ফাইব্রিন মনোমার তৈরি হলো, মনোমারগুলো কী করলো, ওরা জালিকা তৈরি করলো। তো জালিকা যখন তৈরি করবে, জালিকার যে মাঝে যে ছিদ্রগুলো এগুলো ছোটো ছোটো, তো এর মধ্যে দেখি তখন রক্তকণিকাগুলো বেরোতে পারবে, আটকা পড়ে যাবে। তো ধীরে ধীরে কী হবে, ওটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছো? তো এটাই হলো কাজ। তো এরপরে দেখো, এই ফাইব্রিন পলিমার গঠন করবে, একে রক্ত জমাট বাঁধানোর কাঠামো বা কঙ্কাল বলে। ফ্যাক্টর কত, 13 ফাইব্রিন জালক সূচিতে সহায়তা করে। মানে কি, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, অর্থাৎ ফাইব্রিনকে স্টেবল করে। বুঝছো? একটা নির্দিষ্ট কাঠামো দান করে। লাস্টেরটা এই যে, মানে এই যে ফাইব্রিন যে পলিমার গঠন করলো, এই পলিমারকে স্টেবল করবে, নির্দিষ্ট কাঠামো দান করবে কি, 13 নম্বর ফ্যাক্টর, অর্থাৎ ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। একটু পরে দেখলে বুঝতে পারবা। তাহলে কি, ফাইব্রিন জালকের মধ্য দিয়ে রক্ত নির্গত হওয়ার সময় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, রক্তের তরল অংশ এবং অন্যান্য উপাদান আটকে যায়, ফলে রক্ত জমাট বাঁধে আর রক্তক্ষরণ হয় না। লোহিত কণিকা আটকে যাওয়ায় জমাটটি কী হয়, লাল দেখায়। জমাট বাঁধা শেষ হলে জমাট থেকে হলুদ তরল বেরিয়ে আসে, যাকে কী বলা হয়, সিরাম বলা হয়। পরীক্ষা হয় সিরাম এবং প্লাজমার মধ্যে পার্থক্য করো। ওকে, সিরাম এবং প্লাজমার মধ্যে দেখো, সিরামের উপাদান রক্তরসের মতোই, তবে এতে ফাইব্রিনোজেন, প্রোথ্রমিন, ফ্যাক্টর 4, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8 থাকে না, কারণ এগুলো কি রক্ত জমাট বাঁধতে ব্যবহৃত হয়েছে অলরেডি, হওয়ার পরে বাকিগুলোতে বেরিয়ে আসে রসটা। আচ্ছা, তো যতটুকু বললাম একটু বলি। তার মানে আমাদের কোথাও অংশ কেটে গেলে সেখান থেকে কি হবে, রক্ত ক্ষরণ হবে। তো আমরা জানি রক্ত যাতে বাধা না দেয়, মানে জমাট বাঁধে, এটা বাধা দেয় কে বলো তো, হেপারিন। তো এটাকে হেপারিনটি নিষ্ক্রিয় করতে হবে, তার কারণ রক্ত যদি পড়তেই থাকে তাহলে তো ঝামেলা হয়ে যাবে। তো এটা বাধার সংস্পর্শে হেপারিন নিষ্ক্রিয় হয়ে যায়। দেন তারপরে কী হবে, এই অনুচক্রিয়া যে আসবে এটা বিদ্রোহী হয়ে যাবে, এখান থেকে থ্রোম্বোপ্লাস্টিন নামক এক ধরনের এনজাইম বের হবে। এই থ্রোম্বোপ্লাস্টিন কী করবে, থ্রোম্বোপ্লাস্টিন থেকে ক্যালসিয়ামের, তাহলে এটার উপস্থিতিতে কী হবে বলো তো, প্রোথ্রম্বিনকে কিসে পরিণত করবে বলো তো, থ্রম্বিনে পরিণত করবে। ওকে, আমরা জানি যে প্রো মানে কি আদি বা নিষ্ক্রিয় অবস্থা বোঝায়, প্রো এনজাইম বলে এরকম নিষ্ক্রিয়, আর কি এটাকে থ্রম্বিনে পরিণত করবে। ওকে, এখন এই থ্রম্বিনটা কী করবে, থ্রম্বিনে হলো থ্রম্বাস গঠন করার মূল ঘটক। থ্রম্বিনটা কী করবে, ফাইব্রিনোজেন পলিমার তৈরি গঠন করবে, মনোমার গঠন করবে। অর্থাৎ এই ফাইব্রিন প্রোটিনগুলোকে পাশাপাশি যুক্ত করবে, একটা চেইন তৈরি করবে সুতার মতো, তাদেরকে আমরা ফাইব্রিন মনোমার বলবো। এই মনোমারগুলোকে পাশাপাশি যুক্ত করতে সহায়তা করবে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এগুলো কী করবে, একটা পলিমার গঠন
পলিমার গঠন তৈরি করবে, যেটা জালের মতো হবে, যার ফলে কী হবে, ওর মধ্যে দিয়ে রক্তকণিকাগুলো বের হতে পারবে না, আটকে পড়বে এবং রক্ত জমাট বাঁধবে। যেহেতু আমাদের এখানে লোহিত রক্তকণিকা আটকে পড়ে, সেহেতু আমাদের কি দেখায়, এই ক্লোটিংটাকে লাল দেখায়। এবং ক্লোটিং হওয়ার পরে যা বেরিয়ে একটা তরল বেরিয়ে আসবে দেখা যায় এখানে হলুদ বর্ণে, এটাকে বলা হয় সিরাম। তো সিরাম আর প্লাজমা এক না। প্লাজমা কাকে বলা হয়, রক্তরসকে প্লাজমা বলি। রক্তরসে এই সকল ধরনের ক্লোটিং ফ্যাক্টরও থাকে, বাট এই সিরামের মধ্যে ক্লোটিং ফ্যাক্টর এই যে গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের রক্ত জমাট বাঁধতে প্রয়োজন ছিল সেগুলো কিন্তু থাকে না, কারণ ওইগুলো জমাট বাঁধতেই ব্যবহৃত হয়ে যায়। এই জন্য এই যেটাই হলো পার্থক্য, সিরাম এবং প্লাজমার মধ্যে পার্থক্য পরীক্ষা আসে। তো সিরাম এই যে এটা লিখে নিতে হবে 6 নাম্বার এখানে। তো এটা তো বই আনা নয়, কই লিখে নিবা দেখো। আর সিরামে সেরোটোনিন বেশি থাকে, বুঝছো, কারণ অনুস্থক্রিয়াতে সেরোটোনিন থাকে। অনুস্থক্রিয়া ভেঙে যাওয়া সেরোটোনিন সিরামে চলে আসে। ওকে, সেরোটোনিন কি এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স, যেটা আমরা পড়ছিলাম কি অনুস্থক্রিয়াতে থাকে, পড়ছি না, পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেনের মধ্যে কথা বলছিলাম। দেখো এই যে এগুলোই দেখো কথা, পরীক্ষার মধ্যে এগুলো মনে থাকে। সেই ট্রেনের কথা বলছিলাম, ওর মনে আছে, তোমাদের মনে আছে? তোমার মনে, হ্যাঁ অ্যাডমিশন দিতে যাইতেছিলাম, তো দেখছো এইভাবে পরীক্ষায় মনে করবে। দেখো ফাইব্রিন জয়েন্ট কি সাময়িক জন্য হয়ে থাকে, এবং রক্তকণিকা পুনর্গঠন শুরু হলে তখন কী করবে, নতুন টিস্যু কোষ সৃষ্টির জন্য প্লাজমিন এনজাইম ফাইব্রিন জালকে ধ্বংস করে। তাহলে এটা কি মনে রাখতে হবে, এই যে প্লাজমিনটা মনে রাখতে হবে। প্লাজমিনের কাজ কি, ক্লোরকে ভাঙে দাও। ক্লোর যে বাঁচছিল, অর্থাৎ যখন এখানে আমাদের এই যে রিপেয়ার হবে, অর্থাৎ এখানে টিস্যুগুলো জমাট বাঁধবে, যখন মানে জোড়া লাগবে তখন এই ক্লোরটা একলা উঠে যায়। এখন জমাটটা কি একলা পড়ে যায় না, তো এটা গলে যাইতে পড়ে যায়, সহজে করে হলো প্লাজমিন। বুঝতে পারছো? এই যে পরীক্ষায় কি এভাবে কথা লেখা যাবে, লিখবা তারপরে এই যে একটা ধাপ আছে, হ্যাঁ, তাহলে সারা ওগুলো যা লেখা দেখবে না, এগুলো দেখবে, এগুলো পুরো লেখা এই বছর ভেসে উঠছে। ধাপ নাম্বার 1, কী বলে লেখাগুলো কেমন হয়েছে, বিনষ্ট অনুচক্রিকা বা টিস্যুকোষজাত উপাদান, অর্থাৎ কোথাও কেটে গেল সেখানে কী হবে, ওখানকার অনুচক্রিয়া কি বিদ্রোহ হবে না, বিনষ্ট হবে। তারপরে রক্তচঞ্চনের সহায়ক উপাদান কী বলো তো, থ্রোম্বোপ্লাস্টিন। ওকে, তার মানে অনুচক্রিয়া ক্ষেত্রে কী আসলো বলো তো, থ্রোম্বোপ্লাস্টিন। এই থ্রোম্বোপ্লাস্টিন কী করবে, নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করবে। ওকে, তার থ্রম্বিন কী করবে, ফাইব্রিন ওজনকে ফাইব্রিন মনোমান গ্রহণ করবে। ওকে ওকে, তারপরে কি বলতো, এই ফাইব্রিন মনোমার কি করবে বলতো, এইটা ঝামেলা করছে, এটা একটু উল্টা করে ফেলছে। কথা হলো ফাইব্রিন মনোমার কি করবে বলতো, ফাইব্রিন মনোমার থেকে এরা পরস্পর যুক্ত হওয়ার মতো কি তৈরি করবে, ফাইব্রিন পলিমার। তার মানে কী হবে, তুমি এখানে লিখবা, এইটা থেকে এখানে লিখবা এইভাবে, এখানে দেখো পরস্পরের সাথে যুক্ত হয় ফাইব্রিন পলিমার। এটা দেখো এটা তারপরে কি, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, ফাইব্রিন জালক। বুঝতে পারছো, বোঝা গেছে? কারণ এখানে দেখবা কী বলো তো, 13 নম্বর ফ্যাক্টর সহায়তায় ফাইব্রিন পলিমার থেকে কী তৈরি করবে, ফাইব্রিন জালক। দেন কী করবে, রক্তজঞ্জন পিণ্ড। ক্লিয়ার? ওকে, আর কথা হলো যে গর্দমার্কা টিচার যদি আবার ভুল ধরে, এটা তো কথা না, কলেজের টিচার সবাই মোটামুটি জানে না, বিশেষ ক্যাডার হলে তো হবে না। না, কলেজের টিচার মোটামুটি বিশেষ ক্যাডার কি হতে গিয়ে এগুলো পরে বিশেষ ক্যাডার হতে হয়, সে তো ওই সাবজেক্ট নিয়ে তো বিশেষ করছে না, কে বিশেষ তাহলে বোঝোই না এখন। বিশেষ কেন, বিশেষ তো সব সাবজেক্ট। বিশেষ কি জানো, যে বিশেষ হলো অনেকগুলো বিষয় আছে, শিক্ষক ক্যাডার তো ওই সাবজেক্ট নিয়ে বসে তাই না। হ্যাঁ, ভার্সিটিতে পড়ছে তুমি কেমন জানো, কলেজে তো পড়তে পারে, অনার্স করতে পারে। তো কথা হলো যে ভার্সিটিতে পড়লে তো ভার্সিটি খালি যায় আর আসে, মনে থাকে না, বুঝছো? তো কথা হলো যে প্রাইভেট পড়ে না ম্যাক্সিমাম কলেজে, ওদের তো সরকারি, এইটাই হলো কথা, হাইপ আছে, প্রাইভেট পড়ে, এটাই হলো কথা। আর আমাদের যেগুলো টিচার কি বিশেষ শিক্ষক কি হবে জানো, মানে এগুলো বিশেষ কাটা যারা একাডেমিকে পারফরমেন্স সেই সুন্দর, তারা তো আর মনে করো বিশেষ হয় না অত সহজে। একটা ক্লাসের মধ্যে যারা টপ স্টুডেন্ট তারা তো আর বিশেষ কাটা দিয়ে হবে না, বিশেষ দিবেও না। তারা কী করবে, হয়তো কেউ গবেষক হবে, ভার্সিটির টিচার হবে। তাহলে বিশেষ কাটা কারো হয় যারা টিউশন করে বেড়াইছে, এই জন্য দেখা যায় ওরা আবার একটু ভালো পড়াইতেও পারে, কারণ সারাদিন টিউশন করে বেড়াইছে। এই জন্য তো মনে করো কি, এই যে বিশেষ পরীক্ষায় পাস করতে পারে। কারণ বিশেষে কী থাকে, এতে ক্লাস 10 অবধি থাকে, ক্লাস 6 থেকে 5 থেকে 10 অবধি এইগুলো পড়ায় থাকে।
এইগুলো জেনারেল ম্যাথ, আবার সায়েন্সের বিষয়গুলো থাকে, মানে 9-10 যেখান থেকে একটু হেল্প আসে, মানে টুকুটি অল্প জিনিস, আর ম্যাথ আসে 9-10-এর ম্যাথ, 8-এর ম্যাথ, 6-এর ম্যাথ। তাহলে কি এইগুলো মানে হায়ার স্টাডি কিন্তু কোনো এখানে কোনো কাজ নেই, বুঝতে পারছো? এবং শিক্ষাটা তুমি যদি বায়োলজির জন্য পরীক্ষা দিচ্ছ না কেমিস্ট্রির জন্য, এটা কিন্তু দিয়ে আলাদা নাই বিষয়, সবার জন্য এক পরীক্ষা, বুঝছো? পরে সাবজেক্ট কেমনি সিলেক্ট করে আমি যে যে সাবজেক্টে পড়াশোনা করছো সেই সাবজেক্ট পড়াবা। বিশেষ দেওয়ার পর আবার যে বইতে সিলেক্ট করে তোমার যে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড আছে সেই সাবজেক্টে পড়াবো, শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে। আবার তুমি বড় অন্য তোমার তো চয়েস থাকে যে আমি এই ক্যাডার দিলাম, তুমি যে ক্যাডার তোমার ভাগ্যে পড়ে এখন তোমার হলো পজিশন হিসাবে চয়েস দেওয়ার সময় সবাই দেয় আগে অ্যাডমিন ক্যাডার, ফরেন ক্যাডার, পুলিশ ক্যাডার, তাই না, প্রশাসন ক্যাডার, সবাই এগুলো দেবে, সবগুলো বুঝতে সবাই দেখো ঘুষ বেশি। ফরেন ক্যাডার এগুলো বিলাসবহুল জীবন, অ্যাডমিন ক্যাডার, ফরেন ক্যাডার এগুলো হলো বিলাসবহুল জীবন, মানে ঘুষ তো সেটা কোনো বড় ব্যাপার না, অতটা এদের জীবন বিলাসবহুল। বিদেশ ঘুরে বেড়ায়, প্রোটোকল থাকে, হাইলি প্রোটোকল এদের ইয়ে থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। ঘুষ খায় কারা? প্রশাসন ক্যাডার আর পুলিশ ক্যাডার। প্রশাসনিক ফরেনার অ্যাডমিন তো ওটা প্রশাসন না, ওটা আলাদা। আর ওটাও হলো কি, ওটা ক্ষমতা থাকে, ওরা তো মনে করো পররাষ্ট্র ক্যাডার, মানে কি ওইটা ওই যে বিদেশি মনে করো রাষ্ট্রদূত থাকে না, ওইগুলো হয় আর কি। তো ওদের একটা ভিআইপি প্রোটোকল থাকে না, নিরাপত্তা অনেক সব কিছু থাকে। আমাদের দেশে আসে না, বলে যে ওই যে ওই বিদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসছে, মানে পররাষ্ট্র ইয়ে আছে না রাষ্ট্রদূত আসছে, এরকম রাষ্ট্রদূত হয় আর কি। তো ওদের ভিআইপি অনেক ব্যাপার স্যাপার আছে। আর পুলিশ ক্যাডার আর প্রশাসন ক্যাডার, মানে প্রশাসন মানে কি ম্যাজিস্ট্রেট, ইউনো যারা হয়, এইগুলো হলো এইটা হয়। এখান থেকে কমিশনার হয়, এগুলো হয় আর কি, এইগুলো হয় মানে ম্যাজিস্ট্রেট হয় আর কি। তারপরে ডিসিটিসি হয় আর কি। আর হলো পুলিশ ক্যাডার, এইটাও আর একটা আছে, এইটারও মনে করে ঘুষের অনেক ব্যাপার স্যাপার আছে। এখন তো দেখানো হয় যে মেডিকেলে পড়েও, এবার তো দেখলাম মেডিকেলে পড়ে এখন অনেকে দেয়, বুয়েট থেকে তো অনেক বছর আগে থেকে দেয়, এখন ওর মেডিকেল থেকে দেওয়া শুরু করছে। মেডিকেল অবস্থা দেখা যায় সমান পাওয়া যায় না, মারিদের খাওয়া লাগে। তো দেখা যাচ্ছে যে এখন তো মনে করো এবার তো দেখছো কিনা আমাদের মেডিকেলে একটা ভাই একবার পররাষ্ট্র ফার্স্ট হয়েছে, একবার অ্যাডমিন ক্যাডার হয়েছে, ফরেন ক্যাডার হয়েছে, মেডিকেল স্বাস্থ্য ক্যাডারে 2বার ফার্স্ট হয়েছে, ওকে এরকম 4-5বার। এবার লাস্টে আবার স্বাস্থ্য ক্যাডারেও ফার্স্ট যেমন হয় নাকি, একদম মানে অনেকবার। হয়তো একটা জয়েন হবে আর ওর সেকেন্ড রাউন্ড জয়েন হবে, হয়তো বা মেডিকেল স্বাস্থ্য ক্যাডারে যাবে, নাহলে তো আর পরে আবার শেষে স্বাস্থ্য ক্যাডার দিত না। মানে এখানে আমার ঝামেলা আছে, মানে ওই যে আগে গ্যাজেট পাস হয়, মানে আগে পাস করে, বা গ্যাজেট পাস হইতে দেরি হয়, এজন্য কি বসে থাকে কী করবো আর পরীক্ষা দেয়, কোনটা আগে পাস হবে জানেন না তো। দেখা যায় মনে করো 45-এর আগে 47-কে নিয়োগ দিয়ে দেয়, এরকম হয় যে আগেরটা বসে আছে কিন্তু পরেরটা নিয়োগ দিয়ে দেওয়া শেষ, এই জন্য দেয় বসে থেকে কী করবে আবার পরীক্ষা দেয়। এই জন্য দেখা যায় ছিট একটা কিন্তু নষ্ট হয়ে যায়। ওদেরকে ওই সময় বেতন দেয় না, নিয়োগ না হওয়ার তো বন্ধ দেবে না, তো এটা একটু ঝামেলা। তো বর্তমানে দেখা যাচ্ছে মেডিকেলে, যেটা আগেরবার দেখলাম অ্যাডমিন ক্যাডারে 1st, 2nd, 3rd, 4th 4 জন মেডিকেল, বুঝছো? আমাদের মেডিকেলের 3rd হয়েছে, ময়মনসিংহতে হয়েছে 1st। তো এরকম মেডিকেলের গুলাই যাচ্ছে, মেডিকেলের গুলো তো গেলে আর পারবে না, মানে সাধারণ বুয়েটে এমনিতে অলরেডি গেছে। দেখা যায় এবার আসছে হলো প্রশাসন ক্যাডার না অ্যাডমিন ক্যাডারের 22 জনের মধ্যে 26 জনের মধ্যে 11 জন হলো বুয়েটের, আর মেডিকেলের আছে। তো কথা হলো যদি মেডিকেলেরাও যদি যায়, বুয়েটেরাও যদি যায়, ভার্সিটির স্টুডেন্ট 2-3 জন আসবে, আর কলেজের চিন্তাই করা যাবে না। শেষ। তাহলে এটা তাহলে যাবে, এজন্য কী করতে হবে যাতে এদের সমস্যা আছে, ডাক্তারগুলো এত কষ্ট করে পড়াশোনা করে এদেরগুলো প্রফেশনটা নষ্ট হলো, আবার এখানে ওই যে সাধারণ স্টুডেন্ট যাইতে পারতেছে না। এই জন্য করতে হবে যে কর্মসংস্থান তৈরি করতে হবে, ইঞ্জিনিয়ারদের জন্য প্রপার ব্যবস্থা করতে হবে। কর্পোরেট জবগুলো অনেক ভালো হয়, হ্যাঁ এগুলো প্রাইভেট যে জবগুলো এগুলো স্যালারি বাড়াতে হবে, মানে সুযোগ সুবিধা এখনো বাড়ায় নাই না, মানে এগুলো স্যালারি তুলনামূলক সরকারি চাকরি থেকে অনেক বেশি, বাট তো স্কোপ কম, ভালো হইতে হবে, একদম টপ লেভেলের সেক্টর তৈরি করে না। এখন কথা হলো আমার জনবল অনেক, অল্প কয়েকটা আছে, দিয়ে তো হবে না। এবং যখন জনবল অনেক অল্প কয়েকটা থাকে তখন কিন্তু অত মানে যতটুকু আসলে স্যালারি পাওয়ার কথা ততটুকু হয় না, কারণ দেখা যাচ্ছে যে এই একটা জবের জন্য 1000 জন বসে আছে, তো আমি বেতন বাড়াবো কমাবো না বাড়াবো, কমাবো। আর যখন দেখবো যে আমার সিট হলো 1000 বাট লোক আছে হলো কত 900, তখন তো কি আমার বেতন বাড়াতে হবে না, ডিমান্ড যে আমার কাছে জানা আসে। এখন হয়েছে এরকম ঘরে ঘরে ডাক্তার, ঘরে ঘরে ইঞ্জিনিয়ার, তো এটা তখন ঝামেলা হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং করে ব্যাংকে চাকরি করে
ডাক্তারও তো আছে, ডাক্তার প্র্যাকটিস করে সব কিছু, কিন্তু ইঞ্জিনিয়ারের তো বাংলাদেশে সেক্টর নেই, এটা হলো ঝামেলা। বাইরে যাইতে হবে। বাইরে আর কয়জন যাইতে পারে? এজন্য জানি বিশেষ কারার হওয়া লাগে, বেকার বসে থাকে অনেক ইঞ্জিনিয়ার, বই পড়ে বেকার বসে আছে, তখন একটা প্রকল্পতে কাজ করতেছে এরকম। তো দেখো আসলে কি মানুষের যে হাই স্টুডেন্ট লাইফটাই সব থেকে বেটার। বইটা পড়তেছো, পড়তে দিচ্ছ সেই দাম, টিউশন করতে যাচ্ছ 15,000 20,000 টাকা করে একটা টিউশন করতেছো, টাকা এইটাই, তারা পাস করো তোমার দাম নেই। মানে তুমি স্টুডেন্ট থাকা অবস্থায় তোমার যত দাম। তারপর দেখো বিনিষ্ট, তাহলে এটা বুঝলা তো নাকি? আচ্ছা, তাহলে তো এই যে এগুলো কিন্তু এখানে বলছে। এখন কথা হলো এমন এক ধরনের রোগ আছে, এগুলো বলো না, এগুলো তো একটু আগে বলে আসলাম। তো কথা হলো যে এই যে রক্ততঞ্জন কাল, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে যে সময়টা লাগে, দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে তাকে কী বলা হয়? রক্ততঞ্জন কাল। ক নম্বরে আসে? স্বাভাবিক অবস্থান কি? এটা কি ওই যে ওই প্রশ্নের মতো চেঞ্জ হয়ে যায়, বুঝছো? অনেকবার চেঞ্জ হয়। স্বাভাবিক তোমাদের বই কত আছে? এর আগে অন্যরকম ছিল, ভুলে গেছি যদি মানটা। স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ততঞ্জন কাল হচ্ছে কত? 4 থেকে 5 মিনিট। এবং রক্ততঞ্জন ফ্যাক্টর অনুপস্থিতিতে কিংবা স্বল্প মাত্রায় উপস্থিতির কারণে রক্ততঞ্জন প্রক্রিয়া ব্যাহত হতে পারে বা হয়। যেমন ফ্যাক্টর যদি আমাদের 8 এবং 9 এর অভাবে হলে ত্রুটির জন্য থ্রোম্বোপ্লাস্টিন অকার্যকর থাকে। তো আমরা জানাম কি থ্রোম্বোপ্লাস্টিন যে প্রথমিনকে থ্রোমিনে পরিণত করবে, এজন্য কিন্তু আরও সাথে কি দরকার ছিল না? ফ্যাক্টর 7, 8, 9। তো এখানে দেখো এর অভাবে যদি এই যে 8 আর 9 এর অভাবে এটা অকার্যকর থাকে, ফলে কি যে কোনো ছোটো মানে যে ক্ষত হয়, যা প্রচুর রক্তকরণ হয়, একে কি বলা হয়? হিমোফিলিয়া। নাম হয়তো বা শুনছো, রোগ বলে। যেমন মহারানী ভিক্টোরিয়ার পরিবারে এই রোগ ছিল, তার মাধ্যমে রাজ পরিবারে রোগটি ছড়িয়ে পড়ে। ওকে, অর্থাৎ যাদের ক্ষেত্রে এই রোগটা আছে, একটা আমাদের কলেজে একটা ছেলে ছিল এরকম হিমোফিলিয়া রাজ পরিবারের অংশ। রোগটা ছিল রোগ থাকবে ছোটবেলায় মেলায় হারাই গেছিল না? তো যাই হোক, তো যাদের ক্ষেত্রে এই রোগটা থাকে তাদেরকে খুব সেফলি থাকতে হয়। অনেক সিনেমা তো দেখছো যে সেফলি থাকতে হয়, একটু কেটে গেলে কি মারা যাবে, এরকম একটা বিষয় মরি যাবে, যাইতে পারে, রক্ত বেরাইতে থাকো, রক্ত জমাট বাঁধবে না তো, টিপটুপ মারি গেছে। এইরকম মারাই যায়। দেখা যায় এইগুলা যাদের থাকে তারা দেখা যায় রক্ত ঘরণে মারা যায়। সংক্রমণ রোগ নাকি ভ্যাকসিনের মাধ্যমে সবার? না, এটা জেনেটিক্যাল রোগ, জেনেটিক রানীর পরিবারের সবার। হ্যাঁ, জেনেটিক্যাল রোগ, সবার জন্য হয় না। জেনেটিক্যাল কি চিকিৎসা করতে? জেনেটিক মডিফিকেশন করতে হবে। তোমার মধ্যে হয়ে গেছে, তুমি আর এটা কি চেঞ্জ করবা? জিন চেঞ্জ করতে হবে। তো এগুলো নিয়ে আমরা পড়বো, এগুলো অর্ধায় আছে, জিন তত্ত্ব বিবর্তন আছে না, ওখানে পড়বো কেন হয়, কার মধ্যে হবে, কত পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, বা আমার পিতা মাতা, এগুলো পড়বো। ওকে, এখন দেখো জিন কত পার্সেন্ট মানে পরের জনের হবে সেটা বের করা যায়। সব বের করা যাবে, এগুলো পরে দেখবো। দেখো রক্তক্ষরণকাল, তাহলে রক্ততঞ্জন দেখলাম, রক্তক্ষরণকাল কত? 1 থেকে 4 মিনিট। আর রক্ততঞ্জন কত হবে? তাহলে 4 থেকে 5। আগে যদি উল্টো ছিল, আমি ভুলে গেছি এখন, যাই হোক অনেক, মানে এই টাইম ধরে রক্ত বের হবে, তারপরে রক্তজন বাঁধবে। যদি বড় করি কাটি, যদি বেশি এখন করি নর্মাল কাটি, এটা আর কি হয়ে থাকে। তোমার যত সময় লাগবে হ্যাঁ, তত মৃত্যুর কাছাকাছি। ততক্ষণ তোমার হলো বেশি কেটে গেলে তো ব্লাড হয়ে ওই টাইমের মধ্যে সে বের হয়ে যায়। হাড়টা যদি কেটে যায়, রক্ত জমাট বাঁধতে সময় লাগে, নর্মাল ধরা হয়। রক্ততঞ্জনের তাৎপর্য জানাই, বুঝতেই পারছো, রক্ততঞ্জনের তো গুরুত্বপূর্ণ আছে এবং ক্ষতিকর দিকও আছে। কেমন ওই যে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে কি মারা যায়। আবার যদি বলি আমাদের দেহের কোথাও যদি কেটে যায়, রক্ত জমাট না বাঁধলেও সেক্ষেত্রে মারা যাবে। মানে ডিমেরিটস আর কি বলো তো মেরিটস, দুইটাই আছে। তো এগুলো পড়বা, এগুলো পড়তে হবে। হার্ট অ্যাটাক বা স্ট্রোক এগুলো নিয়ে পড়বা। ঠিক আছে ভাই, মেলাগুলো আছে আজকে। তারপরে দেখো রক্তনালীর ভেতরে সাধারণত রক্ততঞ্জন হয় না, কারণ কি? এটা কিন্তু পরীক্ষায় আসে। রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধে না কেন? কারণ এর ভেতরে কি থাকে? রক্ত অমসৃণ তল বা বিনিষ্ট টিস্যু করে বাতাস সংস্পর্শে এলে রক্তের অনুষ্ঠিত ভেঙে থ্রোম্বোপ্লাস্টিন তৈরি হয়, বলে মসৃণ, এগুলো পড়বো আর কি। ভেতরে রক্ততঞ্জন হয় না কেন? ওকে, তো এটা হয়, যদি এগুলো হয় না জন্য তো তঞ্জন ঘটে না। আবার দেখো রক্তনালীর ভেতরে গতি থাকে অনেক, অধিক গতি থাকার কারণে জমাট বাঁধে না।
আবার কি থাকে হেপারিন থাকে যেটা জমাট বাঁধতে দেয় না, এগুলো একটা দেখবো। ওকে, এখন দেখো যে প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য যেটা বললাম একটু আগে। ওকে, তাহলে এটা কিন্তু পরীক্ষা আসবে, এটা পড়িয়ে নিব। লসিকা বা লিম্ফ, তো আমরা দেখছিলাম দুই ধরনের সিস্টেম থাকে আমাদের, তরল সিস্টেম থাকে, একটা হলো ব্লাড পরিবহন সিস্টেম, একটা হলো লিম্ফেটিক সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, একটা হলো লিম্ফেটিক সিস্টেম বা লিম্ফ বা লসিকা। তো লসিকা বা লিম্ফ বলতে কি, এটা এক ধরনের তরল, যেটা আমি বলছিলাম অলরেডি মনে হয়। অর্থাৎ এটা হলো এরকম যে আমি বলছিলাম যে এই ধমনী যখন কী হয় বলো তো, হার্ট, এটা মনে করো হার্ট থেকে কী আসলো, ধমনী আসলো, ধমনী কি ধমনী থাকে, কি হয়, তাহলে কোষিক জালিকা হবে। এই ধমনী থেকে কোষিক জালিকা যখন হয়, হওয়ার এই জায়গাটায় এর কি বলতো পর্দাটা কি হবে, প্রাচীরটা খুবই পারমিয়েবল হয়, পাতলা হয় এবং পারমিয়েবল। অর্থাৎ এখান থেকে তরলটা কী হতে পারে বলতো, বের হয়ে যেতে পারে। বের হয়ে যাবে বলতো আন্তঃকোষীয় ফাঁকে বা ইন্টারস্টেশিয়াল স্পেসে যাবে। এই যে ইন্টারস্টেশিয়াল স্পেসে চলে গেল যে তরলটা, এটাকে বলা হয় কী বলতো, লসিকা বা লিম্ফ। তো ইন্টারস্টেশিয়াল স্পেস বা আন্তঃকোষীয় ফাঁকের মধ্যে ওটা চলতে পারে, এবং এখানে লিম্ফেটিক নালিকাও থাকে, বুঝছো, লিম্ফেটিক্স থাকে। অর্থাৎ এখানে কি থাকবে, কিছু নালিকা থাকে, রক্তনালীর মধ্যে লিম্ফেটিক নালিকাও থাকে, তাকে লিম্ফেটিক্স বলতে আমরা এক্ষেত্রে, বুঝছো, বা লসিকা নালী বলে থাকি, ঠিক আছে, বা লিম্ফেটিক্স বলে থাকি। এইগুলো দিয়ে আর বড় লসিকা নালী ধরে রক্তের মতো, রক্তনালীর মতো, এইগুলো দিয়ে আবার হার্টে চলে আসে, ওই রসগুলো আবার কোথায় চলে আসে, হার্ট। অর্থাৎ এগুলো আবার ভেইনে গিয়ে সংযুক্ত হয়, বুঝতে পারছো, হ্যাঁ, শিরা থেকে সংযুক্ত হয়। তো এরকম একটা জিনিস। তো যদি একটু দেখি আমরা, টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণময় বর্ণহীন তল পদ্ধতি কী বলা হয়, লসিকা বলা হয়। না, বলি কি দেখলাম, সিরাম বলে। পরিণত মানবদেহে প্রতিদিন কোষিক জালিকার প্রাচীর ভেদ করে। কিসের কোষিক জালিকার ভেদ করে? মেইনলি হলো 10%, যে পরিমাণ ব্লাড মনে করো ধমনী থেকে কোষিক জালিকা যায়, তার 10% মানে রক্তরসে 10% বের হয়ে যায়। তো প্রায় হলো 8 থেকে 10 লিটার তলপথ্য ও রক্ত প্রোটিন চারপাশে টিস্যু কোষে ফাঁকে ফাঁকে লসিকা হিসাবে অবস্থান করে। লসিকাতন্ত্রের মাধ্যমে কি বললাম, ওই যে 10% তো এটা না তরল না, 10% কী বলো তো, মনোসাইট না, ঠিক আছে, এটাই কি বললাম, লসিকা মনোসাইট আসে এর সাথে 10%, এটাই। ওকে, বুঝিনি আর, তাহলে বোঝোই নাই না, আমি শুধুই বুঝলাম। তো বললাম যে এই যে ধমনী থেকে যে রক্তরসটা শিরাতে মানে কোষিক তালিকাতে যায়, যাওয়ার পথে 10% আসে কোথায়, ইন্টারস্টেশিয়াল স্পেসে, এটাই, আর কিছু না। তো এই যে ইন্টারস্টেশিয়াল স্পেসে যে লসিকা আসলো, এর সাথে কি আসে বলো তো, ইমিউন সিস্টেমের বিভিন্ন কোষ আসে, যেমন কি বলছিলাম মনোসাইটের আকার যখন বড় হয়ে যায়, মানে তার লাইফ সাইকেল যখন শেষ হয়ে যায়, তখন এখান দিয়ে পাস হয়ে ইন্টারস্টেশিয়াল স্পেসে তার আকার বড় হয়ে যায়, দৈত্যাকার হয়ে যায়, তখন তাকে কী বলা হয়, ম্যাক্রোফেজ বলা হয়। বুঝছিলাম না, মনে আছে? তাহলে দেখো, লসিকা তন্ত্রের মাধ্যমে শুধু লসিকা নয়, রক্ত প্রোটিনও রক্তে ফিরে যায়। কারণ এই যে লসিকাগুলো আসলো আন্তঃকোষীয় ফাঁকে, এখান থেকে আবার কোথায় যাবে, হার্টে ফিরে যাবে, মানে রক্তে ফিরে যাবে। রক্ত প্রোটিন যদি এভাবে পুনরুদ্ধার না হতো, তাহলে 24 ঘন্টার মধ্যে মানুষ মারা যেত। কারণ সকল প্রোটিন কোথায় আসলো বলতো, রক্তনালী থেকে চলে আসতো। চলে আসলে কী হতো বলতো, একটু বলো তো দেখি, ভাবো দেখি। প্লাজমা অসমোটিক প্রেশার বেড়ে যেত এবং রক্তনালীর ভিতরে অসমোটিক প্রেশার কমে যেত। তাহলে কী হতো, সেক্ষেত্রে রক্তনালীর সকল তরল কী হতো বলতো, রক্তনালী থেকে বের হয়ে কোথায় আসলো, ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসতো, রক্তনালী শূন্য হইতো, মরুভূমি হয়ে যেত, আর নদী শুকা যেত। তাহলে চলতো না। তা লসিকার উৎপত্তি যদি বলি, ধমনী শাখা থেকে উৎপন্ন কৈশিক ধমনী বা আর্টারিওলের রক্ত পৌঁছালে এর অধিকাংশ কোষিক শিরায় প্রবাহিত। এই যে ঠিক আছে, 10%-এর মতো রক্তরস কোষিক জালিকা থেকে বেরিয়ে দেহের কোষের চারদিকে ইন্টারস্টেশিয়াল তরল হিসাবে অবস্থান করে। এ তরল লসিকা নালিকায় প্রবেশ করে লসিকায় পরিণত হয়। লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে কী বলা হয়, লিম্ফোজেনেসিস বলা হয়। লসিকার উপাদান কি, দুই ধরনের উপাদান দেখা যায়, কোষ উপাদান আর একটা হলে কি, কোষবিহীন উপাদান।
তো এগুলো ডাইরেক্ট বলি, এই যে এখানে দেখো, এখানে দেখবা 5 থেকে 75 হাজার লিম্ফোসাইট থাকতে পারে। কোথায় থাকে? লসিকায় থাকে, বুঝছো? কী কী লিম্ফোসাইট? বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট থাকতে পারে। কিছু মনোসাইট এবং ম্যাক্রোফেজও থাকে। তো এগুলো একটু পড়বা। এগুলো দেখো, এখানে দেখো। তো লসিকার রক্তের মধ্যে কিছু আরও আছে, কঠিন উপাদান এবং হলো পানি। কত পার্সেন্ট আছে দেখতে পারো, এটা অত ইম্পর্টেন্ট না, রক্তটা মেনলি ইম্পর্টেন্ট, বুঝছো? তো এখানে দেখো জৈব উপাদান, কঠিনের মধ্যে অজৈব উপাদান। রক্তের মধ্যে জৈবের মধ্যে কী আছে? বিভিন্ন প্রোটিন আছে, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, অ্যান্টিবডি আছে, এনজাইম আছে। লিপিডের মধ্যে কী আছে? কাইলোমাইক্রন আছে, লিপোপ্রোটিন আছে। কার্বোহাইড্রেট, গ্লুকোজ থাকে, রেসিন বলতে থাকে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন থাকে। অজৈব পদার্থের মধ্যে এগুলো একটু দেখবা। কোষ উপাদানের মধ্যে কী আছে? লিম্ফোসাইট আছে। কত আছে? যেহেতু মনোসাইট থাকে, ম্যাক্রোফেজ থাকে। প্রোটিনগুলো কী কী আছে একটু দেখবা, বুঝছো? এগুলো একটু দেখবা, রিডিং দিবা। লসিকার কাজটা একটু দেখবা। লসিকার কাজ কি? প্রোটিন পরিবহন করে, স্নেহ পরিবহন করে, অক্সিজেন পুষ্টি পরিবহন করে, শোষণ সহায়তা করে, প্রতিরক্ষায় সহায়তা করে। এখানে লিম্ফোসাইট, মনোসাইট থাকে, প্রতিরোধে সহায়তা করে, দেহের পুনর্বন্টনে সহায়তা করে। দেখবা একটু টিস্যুর কাঠনিক অখণ্ডতা রক্ষা করে, টিস্যু নিষ্কাশনের 10% দেখলাম। কার্বন ডাইঅক্সাইড বজ্রপাতে নির্গমন করে। এগুলো একটা দেখবা, রিডিং দিবা। কাজগুলো আসতে পারে পরীক্ষায়। বা দিতে পারে নিচের কোনটি লসিকার কাজ নয়। তিনটা রাইট দিয়ে একটা ভুল দিল, এবার দিতে। এগুলাই ঝামেলা, কনফিউশন হয়। হ্যাঁ, আর ম্যাক্সিমাম টাইম আমি সঠিক নয় কথাটা দেখি না, নিচের কোনটি সঠিক ধাপা ধাপে সবাই দেখে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এইটাই ঝামেলা, এই 9 কথাটা আমি চোখে দেখি না। অ্যাডমিশনে এটা ঝামেলা হয় না। আর দেখা যায় অনেক মানে অ্যাডমিশন যেহেতু অনেক পরীক্ষা দিবা প্রিপারেশনের সময়, তখন আমার সময় এটা কাটিয়ে যায়। তারপরে দেখা যায় ভুল হয়েছে যে একটা। মানে খুবই ঝামেলা, 9 কথাটা তার কি দরকার, কোনটি সঠিক এরকম করে কোশ্চেন তাও কি এক লাইনে যায় না, এই পাশে আসি যায়, নিচে আসি নিচে আসি। ঠিক। তো ভালো একটু বুদ্ধি শিখে আমার একটু মাথায় ছিল না, প্রশ্ন তৈরি করতে আর রিপ্লাই করতে। দেখো লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র বলতে কি? তাহলে আগের মতোই বিষয়টা। লসিকা নালী, লসিকা গ্রন্থি সমন্বয়ে গঠিত যে তন্ত্রের মাধ্যমে সমগ্র দেহে লসিকা রস প্রবাহিত হয়, তাকে কী বলা হয়? লসিকা। অর্থাৎ লসিকা নালী তো বুঝলাম যে নালীর মধ্যে দিয়ে এগুলো প্রবাহিত হয়, কিন্তু গ্রন্থি থাকে। যেমন আমাদের হার্ট আছে না, এখানে রক্তনালীর মধ্যে একটাই গ্রন্থি, একটা গ্রন্থি বিবেচনা করতে পারো। ঠিক আমাদের দেহে লসিকা গ্রন্থি অনেক আছে। একটা জিনিস খেয়াল করবা যে জ্বর আসলে বা ঠান্ডা লাগলে দেখবা এইগুলো জায়গায় ফুলে যায়, যায় কি না? গুটি গুটি মনে হয় কি না? টনসিল উপরে, সেটা উপরে এই নিচে দিয়ে গুটি গুটি ফুলে যায়। আবার কোথাও দেখবো এই যে এদিক দিয়ে ফুলে যায়, দেখছো কি না? কখনো হয়তো আমাদের এরকম হয় নাই, এদিক দিয়ে ফুলে যায়। আবার এই যে এদিক দিয়ে ফুলে যায়, এখানে ফুলে যেতে পারে, এদিকে ফুলে যেতে পারে, এদিকে। তো সচরাচর আমরা সবচেয়ে বেশি দেখি এইটা, বুঝছো? টনসিল যদি বলি, টনসিল এক ধরনের কী বলো তো? এটা এক ধরনের লসিকার মধ্যে, বুঝছো? তো এইগুলা এখানে বিভিন্ন ধরনের। তো এখানে এদিকে এক দিলে লিম্ফ আছে, এদিকে অনেকগুলো লিম্ফ আছে, এগুলো ফুলে যায় বিভিন্ন কারণ। হাত দিলে তো বড় এগুলা টনসিল। টনসিল না, এগুলো তো লিম্ফ নোড। টনসিল আছে ভেতরের দিকে, তো এগুলো লিম্ফ নোড, এগুলো লিম্ফ নোড, দুইটা গোটা আছে, এগুলো নোড, লিম্ফ নোড। দেখো এগুলো যখন ফুলে যায়, সর্দি লাগে, ঠান্ডা লাগে, তখন দেখবে এগুলো ফুলে যায়। তার এটা কী হবে? ইনফেকশন হলে লসিকা গ্রন্থিগুলো ফুলে যায়, বুঝছো? এটাও তো এক ধরনের সাইন। আমরা যখন মানুষ এক্সামিন করি কোনো শরীরে রোগ আছে কিনা এক পাশ থেকে, তখন এই নিম্নগুলো দেখতে হয়, এভাবে দেখতে হয়, এভাবে দেখতে হয়, দেখতে হয়। এদিকে আছে, মাথার দিকে আছে, দেখবে ফুলে যায়, দেখা যায় ওর সময়। এদিকে এদিকে দেখতে হয়। আবার এই যে এই কুচকিতে আছে বরাবর, মানে তো হয়তো ফুলে গেছে কিনা তোমাদের। কখন ফুলে গেছে কি মনে হয়েছে যে এই সাইডে কিছু ফুলে গেছে, মানে একটু বা এরকম কখনো মনে হয়েছে যে অসুস্থ আছো তুমি, ওরকম দেখতেছো বা জ্বরটা আসছে, এদিকে এদিকে ফুলে হাত দিলে হাত গুটি গুটি মনে হয় এদিকে হয়েছে কি কখনো? লিম্ফ নোড, তার ইনফেকশন মানে ওই লিম্ফ নোডগুলো ফুলে যায় আর কি। বা পায়ের দিকে যদি কোনো সমস্যা হয় তোমাদের, তখন এই ক্ষেত্রে ফুলে যেতে পারে। তো এরকম মধ্যে অনেকগুলো লিম্ফ নোড আছে। তাহলে দেখো বিজ্ঞানী ডেনিস বিজ্ঞানী এত সালে মানুষের লসিকাতন্ত্রের বিবরণ দেন এবং রক্ত সংবহনতন্ত্র এবং লসিকাতন্ত্র উভয় সমগ্র দেহে ফুলির সংবহন করে বলে লসিকাতন্ত্রকে কখনো কখনো দ্বিতীয় সংবহনতন্ত্র হিসাবে
প্রবাহিত করা হয়ে থাকে। লসিকাতন্ত্র দুইটি উপাদান দ্বারা গঠিত, একটা হলো লসিকা নালী, একটা হলো লসিকা গ্রন্থি। লসিকা নালী বলতে কি, দেখো লসিকা নালী বহু প্রান্ত বিশিষ্ট সূক্ষ্ম নালিকা। লসিকা নালী দু ধরনের, একটা হলো অন্তর্মুখী লসিকা নালী, একটা হলো বহির্মুখী। নর্মালি বিষয় যে বাহির দিকে যাচ্ছে, একটা ভেদ দিয়ে আসছে, এরকম একটা বিষয়ের মতো। দেখো এসব নালী লসিকার মাধ্যমে লসিকা গ্রন্থি থেকে প্রবাহিত হয়। অন্তর্মুখী কী বলতো, এই সকল নালীর মাধ্যমে লসিকা গ্রন্থির দিকে প্রবাহিত, অর্থাৎ বিভিন্ন দেহের বিভিন্ন জায়গা থেকে লসিকা গ্রন্থিতে নিয়ে আসে। আর এটা হলো লসিকা গ্রন্থি বাইরে নিয়ে যাবে, অর্থাৎ শিরাধমনির মতো আর কি। তো এই দেখো মানুষের দেহের সকল লসিকা নালী প্রধানত দুটি নালীতে মিলিত হয়, একটা হলো কি ডান লসিকা নালী, একটা হলো থোরাসিক লসিকা নালী। এগুলো তোমাদের দরকার নাই, মাথায় এগুলো কোথায় কোথায় আছে একটা যোগগুলো দেখো, এগুলো কোথায় মিলতে হয় বলতো, এটি ডান সাবক্লিয়ার শিরা এবং ডান অন্তর্যুগুলা শিরার সংযোগস্থলে শিরাতন্ত্র সংযুক্ত হয়, যাতে এটা দেখো এটাই বোঝো যে তার লসিকাগুলো কোথায়, লসিকা নালীগুলো কোথায় মিলিত হয়, শিরাতে, অর্থাৎ এই লসিকাগুলোকে রক্তের মধ্যে মিশিয়ে দেয়, বুঝতে পারছো? ওকে, থোরাসিক লসিকা নালী অর্থাৎ দেহের নিম্নাংশ বা বাম দিকের লসিকা নালীগুলো মিলে থোরাসিক লসিকা নালী গঠন করে। এটি বাম সাবক্লেভিয়ান এবং বাম অন্তর্যুগুলার শিরার সংযোগস্থলে মিলিত হয়। ওকে, এগুলো দেখলে একটু জাস্ট, তেমন কিছু না। এখানে এর মধ্যে কি থাকে বলো তো, কবাটিকা থাকে, যা আসলে একমুখী প্রবাহ নির্দেশ করে আর কি, বা একমুখী প্রবাহিত সহায়তা করে। লসিকা নালীতে ক্ষুদ্রগত সিঁধু থাকে, যার মাধ্যমে ব্যাকটেরিয়া বা কোষের ধ্বংসাবশেষ প্রবেশ করতে পারে লসিকার মধ্যে আর কি। তো লসিকা গ্রন্থি এখন দেখো, তাহলে জাস্ট এটা মনে রাখবা, লসিকা গ্রন্থি কয় ধরনের, দুই ধরনের। কী কী দেখলাম, আর জাস্ট এটা একটু বেসিক একটা জিনিস মনে রাখলাতে, লসিকা নালিকাগুলো আলটিমেটলি কোথায় মিলিত হয়, শিরাতে মিলিত হয়। তো এটা ডান লসিকা কোথায় মিলিত হলো, আর থোরাসিক নালিকাটা কোথায় মিলিত হলো, এটা একটু মনে রাখবা, বুঝছো? ওকে, পরীক্ষা যদি এখান থেকে আসে না। তো লসিকা গ্রন্থি কী, তো মানুষের 5 ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায়। কয় ধরনের? এটা হলো লিম্ফ নোড, যেটা বললাম লিম্ফ নোড থাকে, বিভিন্ন থাকে, যে এখানে লিম্ফ নোড থাকে, এক জায়গায় থাকে, গলায় দিকে থাকে, এই যে এখানে থাকবে, এগুলো লিম্ফ নোড বলে। কিছু আছে টনসিল, যেটা বললাম, এটা এক ধরনের কী বলো তো, এটা এক ধরনের লসিকা গ্রন্থি। লিম্ফ নোড আমরা তো জানি, ওই টনসিল আমরা জানি, আমাদের অনেক ধরনের টনসিল আছে, আমাদের প্যালাটাইন টনসিল, যেটা আমরা টনসিল অপারেশন করি, এটা মিলে হলো প্যালাটাইন টনসিল, দুই পাশে দুইটা থাকে, বুঝছো? আরও টনসিল আছে, তারা একটু টনসিলের মধ্যে ভাই যে মাউথ আলসার হয়, টনসিলের মধ্যে ওখানে আলসার হতে পারে, মাউথ আলসার তো আমার হয়েছিল একবার, ইনফেকশন হতে পারে, ওটাই আর কি। পুরো 7 দিন খালি দুবার বড় ঠিক আছে। এটা টনসিলাইটিস যা বলি, টনসিল পদার্থ ওটাই তো, বুঝছো? অর্থাৎ এটা ইনফেকশনের কারণে হতে পারে, মেডিসিন খেলে ইনফেকশন সারিতে শেষ, কারো রিকারেন্ট হতে পারে, সেক্ষেত্রে বলি অপারেশন করতে হয়, বারবার ইনফেকশন হচ্ছে টনসিলে, সেক্ষেত্রে অর্থাৎ এইগুলোর কাজ কী বলো, ইমিউন সিস্টেমের কাজ না, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের সহায়তা করে। তো কথা হলো, যদি এমন হয় যে আমাদের সকল জীবাণুকে কিন্তু ওখানে আক্রমণ করে, টনসিলি তো মনে করো আমাদের মানে কী, ওটা হলো পাহারাদার, প্রতিরক্ষা সিস্টেমের একটা অংশ, তো ওকে যদি অ্যাটাক করে ফেলে শেষ তো আমাদের। তো দেখা যায় ওই তো নিজেই তো প্রতিরক্ষা করে, মানব জীবদের বিরুদ্ধে সর্বদা লড়াই করে, তো ওকে যখন কেউ আক্রমণ করে তখন ওই প্রদাহ সৃষ্টি হয়। তো আমরা দেখা যায় অনেক সময় ওটাকে আমরা রিমুভ করে দিই, সেক্ষেত্রে দেখা যায় তার ইমিউনিটি একটু হলো লস্ট হয়, ঘন ঘন ঠান্ডা লাগতে পারে, সর্দি লাগতে পারে, এরকম হয় আর কি। এই জন্য আগে আসলে অপারেশন করা ঠিক না, দেখা উচিত যে আসলে এটা রিকভার করা যায় না মেডিসিনের মাধ্যমে। আর থাইমাস আছে, আবার লাল অস্থিমজ্জা, এগুলো কী বলো তো, লসিকা গ্রন্থি হিসেবে কাজ করে। নিশ্চয়ই দেখো থাইমাস জানো না, থাইমাস গ্রন্থি জানো, এই যে বুকের এখানে থাকে পিছন থেকে, ওই দিকে থাকে, এটা দেখবো আমরা সমান্য নিঃসরণ একে দেখবো। লিম্ফ নোড, তাহলে যেটা বললাম, এই দেখো লিম্ফ নোড দেখা যাচ্ছে, এই দেখো গুটি গুটি দেখা যায় বিভিন্ন জায়গায়, এই যে বললাম এক্সিলার রিজন অনেকগুলো থাকে, এগুলো দেখো লিম্ফ নোড। ওকে, এই যে থাইমাস, এই যে বুঝছো, এই যেখানে টনসিল থাকে, এই দেখে বুঝছো, টনসিল লিম্ফ নোড। আর এই যে দেখো, এই যে বললাম না কুচকিতে অনেকগুলো থাকে, বুঝছো, আরও বিভিন্ন জায়গায় হাতে এগুলো থাকতে পারে। তো মিলে এগুলো আমরা দেখি ভুলে যাই, এগুলো এক্সামিন করি, এই গলার এখানে এই দেখো। লিম্ফ নোড হচ্ছে লসিকা বাহিকায় অবস্থিত বৃক্কাকার ক্যাপসুলের মতো অংশ, এগুলো শ্বেত রক্তকণিকা বিশেষ করে ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইটে পূর্ণ থাকে, বুঝছো? আর এদের কাজ কি, ম্যাক্রোফেজ আর লিম্ফোসাইটের কাজ কি, রোগ প্রতিরোধ করা। লসিকা থেকে অণুজীব বা বহিরাগত পদার্থ অপসারণ এরাই করে থাকে।
লসিকা যখন রক্ত সংবন্ধতে ফিরে যায় তখন তা লিম্ফ নোডে পরিচিত হয়, বুঝছো? লিম্ফ নোডগুলো যখন লসিকা পরিষ্কারে সক্রিয় থাকে তখন এর ভেতরে শ্বেতকণিকার সংখ্যা অনেক বেড়ে যায় এবং নোড নিজেও কি ফুলে থাকে, বুঝতে পারছো? তাহলে যখন দেখো তোমার শরীরে অণুজীব ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাবে তখন তাদেরকে ধ্বংস করতে হয় এবং তখন কি তাদের বেশি পরিমাণে ফুলে যায়, তখন বেশি পরিমাণ ফুলে যায়। এখন আমরা তখন ফিল করি যে ফুলে গেছে, বুঝতে পারছো? মানব দেহে যে কত ধরনের লিম্ফ নোড পাওয়া যায় এটা দেখবা। টনসিল যদি বলি, মানব দেহে 3 ধরনের টনসিল থাকে, প্যালাটাইন টনসিল, অ্যাডেনয়েড টনসিল, আর একটা হলো লিঙ্গুয়াল টনসিল। আমরা সাধারণত হলো টনসিল বলতে প্রধানত প্যালাটাইন টনসিলকে বুঝি, যেটা আমরা অপারেশন করে থাকি। ওকে, এটা মুখ বিবরের পিছনে গলার 2 প্রান্তে পাশে উদ্গত একটি করে ডিম্বাকার থাকে, ভেতরে হা করলে 2 দিকে দেখা যায়। এগুলো একটা দেখলা রিং দিবা, বুঝছো? এতে টনসিলের প্রদাহকে কী বলি আমরা? টনসিলাইটিস বলি আমরা। এই টনসিলের কাজ হচ্ছে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে লসিকায় প্রবেশিত অণুজীব ধ্বংস করে শ্বসন এবং পরিপাকতন্ত্রের সুরক্ষা প্রদান করা। তাহলে কেউ যদি এটাকে কেটে ফেলে দেয় তাহলে এই কাজটা হবে? এটা করবে, অন্য টনসিল করবে বা অন্য লসিকা গ্রন্থিগুলো কাজগুলো করবে, বাট একটা অংশ কমে গেল তো, এটা একটা বিষয়। কোনো মানুষ, বিশেষ করে অনেক শিশু বা ঘন ঘন টনসিলাইটিস আক্রান্ত হয়। ঝামেলামুক্ত হওয়ার জন্য ব্যক্তি বা অভিভাবকের অপারেশনের মাধ্যমে টনসিল অপারেশনকে সঠিক পদক্ষেপ বিবেচনা করা হয়। অপারেশন করে টনসিল অপারেশনকে টনসিলেক্টমি বলে। দেখে বুঝতে পারছো? এগুলো একটু বোঝাইতো। প্লিহা বা স্প্লিন, পাকস্থলীর ভেতরে কী করি, পাকস্থলীর পিছনে উদরীয় গহ্বরে ঊর্ধ্ব বা পাশে মধ্যস্থতার ঠিক নিচে অবস্থিত হালকা বেগুনি রঙের একটি ডিম্বাকার এত সাইজের আয়তাকার এত গ্রামের 170 গ্রাম ওজনটা মনে রাখবা অঙ্গটি হলো প্লিহা। এটি 2 ধরনের প্লিহা মজ্জা, এগুলো একটু দেখবা। কথা হলো প্লিহাটা থাকে এই দিকে, এই যে এই ভেতরে থাকে পাকস্থলীর পিছনের দিকে এদিকে থাকে। নর্মালি যখন স্প্লেনোমেগালা হয়, যখন বলছিলাম কি না কিছু রোগ পেশেন্ট আছে তাদের মানে একটা রোগ আছে তাদেরকে বলি স্প্লেনটা বড় হয়ে যায়, স্প্লেনোমেগালা। নর্মালি এটা ছোটো একটা অঙ্গ, এভাবে আমরা ধরি, এর মধ্যে এটা যায়। তো যখন ওই রোগটা হয় তখন এইটা এই অবধি আসে পেটে, এ চাপ দিলে বোঝা যায়, ফিল করা যায় একদম এখান থেকে ভিতরে পেরে এই যে এখানে অবধি চলে আসে এবং এটা ফোলা হয়ে যায় এবং চাপ দিলে বোঝা যায় যেটা অনেক বড় হয়ে গেছে, তখন আমরা বলি স্প্লেনোমেগালি বলি। তখন ট্রিটমেন্ট করতে হয়, কাটি ফেলতে হয় না, ট্রিটমেন্ট দেওয়া। মানব ভ্রূণে প্লিহা সব ধরনের রক্তকণিকা উৎপাদন করে, তাই না? প্লিহা সব ধরনের রক্তকণিকা উৎপাদন করে থাকে। প্লিহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাঙ্ক বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে রক্তের রিজার্ভার কাকে বলা হয়? এবং এটি 300 মিলিলিটার রক্ত জমা রাখতে পারে, এগুলো পরীক্ষা আসে। প্লিহার রক্ত সাধারণ হিসেবে আছে, এগুলো একটু দেখবা। অধিকাংশ লোহিত রক্তকণিকা প্লিহায় ধ্বংস, এটার মনে রাখতে হবে। লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংসপ্রাপ্ত হয় এবং আমাদের লিভারও ধ্বংস হয়, তো এখানেও হয় আর কি। এটা বলা হয় কবরস্থান বলা হয় লোহিত রক্তকণিকা। দেখো এই যে এটা দেখো পাকস্থলী ঠিক পিছনের দিকে থাকে, এগুলো একটু দেখবা, তেমন কিছু না, পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না। থাইমাস বলছি, এই যে এখানে থাকে, বুঝছো? এইভাবে থাকে। এটা বক্ষপর্বের শ্বাসনালী বা উরুফলকের মাঝে হৃৎপিণ্ডের উপরে অবস্থিত পিরামিড আকৃতির নরম দ্বিখণ্ডিত লিম্ফয়েড অঙ্গের নাম হলো থাইমাস। ওকে, এটা শিশু দেহে থাকে, বড় সক্রিয় থাকে, প্রাপ্তবয়স্কের দেহে এটা থাকে না, বুঝছো? 2 ধরনের হরমোন খরিত হয়, একটা হলো থাইমোসিন আর একটা হলো থাইমোপয়েটিন। এগুলো একটু মনে রাখবা। বসন্তকালে ক্রমশ এটা কী হবে, ফ্যাট টিস্যুতে পরিণত হয়ে থাকে এবং ধীরে ধীরে রিজেভার হয়ে যায়। এখানে দেখো আমাদের এই যে পরিপক্ক কোষগুলোতে টি লিম্ফো কোষ, মানে থাইমাস কী করে মেনলি আমাদের টি লিম্ফোসাইট আছে না, এটাকে ম্যাচিউর করে বা পরিপক্ক করে এই থাইমাসে, বুঝছো? অর্থাৎ টি লিম্ফোসাইট তৈরি হয়ে এখানে এসে কী হবে, ম্যাচিউর হয়, এটা মনে রাখতে হবে। বা এগুলো একটা রিডিং দিলাম। তা লাল অস্থিমজ্জা বোঝোই তো, কোথায় থাকবে? লাল অস্থিমজ্জা অস্থির প্রান্ততে থাকে। নীলে কোনগুলো থাকে? আমাদের শিশু অবস্থায় পুরো বনেই থাকে, প্রাপ্তবয়স্কতে এই ফ্ল্যাট বোন যেগুলো আছে 4টা বোন, এগুলো প্রান্তে থাকে আর কি, বুঝতে পারছো? এগুলো একটু রিডিং দিলাম। এখানে দেখা আছে কোথায় যে নিতম্বের পেলভিস, মেরুদণ্ডের কশেরুকা, স্টার্নাম, উরুফ্লোক, করটি, ক্লাভিকল, কর্নাস্থি, এগুলো হিউমারাসের ফিমারের ঊর্ধ্ববাহুতে প্রান্তে এগুলোতে থাকে আর কি, বললো আর কি। এগুলো থেকে রক্তকণিকা তৈরি হয়, এগুলো রিডিং দেওয়া, বুঝছো? লসিকার সংবহন তাহলে কীভাবে হচ্ছে এটা পারবা, যেগুলো বললাম আর কি ওইভাবে সংবহন হয়ে থাকে। ওকে, এইখানে দেখো হৃৎপিণ্ড থেকে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসতেছে ধমনির মাধ্যমে। আষাঢ়ের কোষিক তালিকা,
কোষিক জালিকা থেকে এই যে একটা 10% প্লাজমা বাড়ায় গেল না, এটা কোথায় গেল? এর মধ্যে ইন্টারস্টিশিয়াল স্পেসেসটা, এগুলো কি বলবো? লসিকা। এই লসিকাগুলো লসিকা জালিকাতে প্রবেশ করবে, লসিকা নালীতে। এগুলো নালী থেকে কোথায় যাবে? যে লিম্ফ নোডে চলে যাবে। লিম্ফ নোডগুলো কী করবে? এখানে যে অনুযায়ী সবগুলোকে কী করবে? এই লসিকার মাধ্যমে পাস করে দেবে কোথায়? শিরাতে, ধ্বংস করে। এই শিরা দিয়ে আবার কোথায় যাবে? হাড়ে যাবে। আবার ওকে, আর এই শিরা থেকে রক্ত যেতে পারে, এখানে যাবে। তো এটা হলো সারা, বলতে পারবো তো নাকি? রিডিং দিয়েও পারবো। তো রক্ত এবং লসিকা মধ্যে পার্থক্য, রক্ত লসিকার মধ্যে পার্থক্য পারবো না? ব্যবহারিক এগুলো পড়া হয়েছে, তাহলে অধ্যায় শেষ।